ইউনি, হুশ হুশ, সরো সরো বলছি। আমার লেমন গ্রাসের সত্যানাশ করে ছেড়ে দিচ্ছে দুষ্টু বিড়াল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। প্রতিদিন এই টবটাতে 2-4টা করে ফুল ফোটে, দেখতে খুব ভালো লাগে। লম্বা বিরতির পর আবার এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওটা আজ থেকে 5 দিন আগের। আসলে সময় সুযোগ করে আপনাদের কাছে আসা হয়নি। খানিকটা পারিবারিক কারণে ব্যস্ততার সময় কেটেছে। আমার আব্বার শরীরটা খারাপ ছিল। তারপর আব্বা যখন একটু স্টেবল হলেন, তার পরদিন থেকেই দেখলাম আমার ছোটো মেয়েটার জ্বর, ঠান্ডা, কাশি। ছোটো মেয়েটা একটু দাঁড়াতে না দাঁড়াতেই বড় মেয়েটারও এখন জ্বর, ঠান্ডা, কাশি এইসব চলছে। আমি নিজেও যে খুব একটা ভালো আছি তা বলবো না। প্রচণ্ড চাপে, কাজের চাপে, রোজা, সব কিছু মিলে একেবারে নাজেহাল অবস্থা। সেই জন্য এই 4 দিন 5 দিনের মধ্যে একবারের জন্য সুযোগ হয়নি মোবাইলটা অন করে কারো ভিডিও দেখবার কিংবা কোনো ক্লিপ নিয়ে একটা ভিডিও তৈরি করবার। ভিডিও এডিট করবার তো এনার্জি কোলায়নি, এরকম পর্যায়ে চলে গিয়েছি। জানি না কেন আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি। হতে পারে কাজের চাপ, ছোটাছুটি, মেন্টাল স্ট্রেস। আব্বার অসুস্থতায় বেশ একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছেন তিনি। তবে এখন 2 মেয়ে যেহেতু অসুস্থ হয়ে পড়েছে, তো ওরা রোজাও রাখতে পারছে না। জ্বর একটু বেশিই ছিল বড় মেয়েটার, ছোটো মেয়েটা একটু রিকভার করেছে, তো এখনও ঠান্ডা চলছে তার। সব কিছু মিলে আমি আসলে পেরে উঠতে পারছিলাম না। আর সেই জন্যই ছোটো একটা ব্রেক নিলাম। 4-5 দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন একটু বলবেন তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার এখন ভালো আছি। যেমনই আছি না কেন আলহামদুলিল্লাহ। আমার নিজের শরীরটাও যে খুব বেশি একটা ভালো আছে সেটাও বলবো না। আমি আর একটা অন্যরকম সমস্যায় ভুগছি। আমি জানি না আপনাদের কারো আছে কিনা কিংবা এটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা। যদি মেডিকেল টার্মে বলা হয় তাহলে আমার এই সমস্যাটার নাম হচ্ছে ভেরিকোজ ভেইন, মানে পায়ের শিরা ফুলে যায় এবং প্রচণ্ড পেইন হয়। তো আমার এটা অনেক পুরানো, প্রায় 2013 সাল থেকে আমি এটা নিয়ে সাফার করছি। এটার সার্জারি করিয়ে ফেলানো যায় কিংবা চাইলে এখন লেজার, আরও উন্নত ট্রিটমেন্ট আছে, চাইলে সেগুলো করানো সম্ভব। কিন্তু আমি যেহেতু একটু ন্যাচারালি নিজেকে রাখতে পছন্দ করি, আমি সার্জারির ব্যাপারে বেশি একটা আগ্রহী না। তো আমি এভাবেই চলছি, কষ্ট করে করে হলেও চলছি, চলার চেষ্টা করছি। এই সব কিছু মিলে আমি আসলে পেরে উঠতে পারছিলাম না, বারবারই ওই একই কথাই বলছি। এদিকে আমার সংসারটাও কিন্তু পুরো টালটমাল হয়ে গেছে। আমি ঠিক মতন কোনো কাজও করতে পারিনি। ইন দ্য মিন টাইম খালাও 1-2 দিন আসেননি। মানে যাকে বলে একেবারে বিশ্রী অবস্থা হয়ে গেছে আমার সংসারে। তো আজকে যতটুকু সম্ভব চেষ্টা করছি ঘরগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে চলবার। আর আমার 2 মেয়ে 2 রুমে পড়ে আছে। একজন এই অসুস্থতার মধ্যেও পড়ালেখা করছে, তার পরীক্ষা চলছে, বড়জন। আর ছোটোজন তার মধ্যেই যতটুকু পারছে অনলাইনে ক্লাসগুলো করে করে সব শিডিউল মেনটেন করছে। তো এই হচ্ছে আমার সাংসারিক অবস্থা। ও ডাক্তার সাহেব আছে, উনি ভালো আছেন। তিনি 3 দিকে 3 রোগী দেখে ভয়ের জন্যই কিনা জানি না বাসার বাইরে থাকছেন লম্বা সময়, সারাদিন পড়াশোনা করছেন, রাত্রেবেলা এসে ঘুমোচ্ছেন, এই হচ্ছে তার অবস্থা। তো এদিকে অনেক দিন পর আমি ওভেনের ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। এটা আমার অনেক দিন পর, প্রায় মাসখানেক হয়ে গেছে আমি ওভেন ক্যাবিনেটের উপরটা পরিষ্কার করিনি। এত বেশি ময়লা হয়ে গিয়েছিল যে বলে বোঝাবার মতো নয়। এবং এই জিনিসটা আমি কখন টের পেলাম জানেন? আমি দেখলাম ইউনি এটার উপর দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে এবং ওর পায়ের ছাপ পড়ে যাচ্ছে। তো তখন আমি বুঝলাম যে কতটা ময়লা হলে এতটা পায়ের ছাপ পড়ে যেতে পারে। এখানে যে আমি সাদা রঙের একটা কভার বিছিয়ে রাখতাম, সেটাও দেখলাম ধুলায় একদম ছোপ ছোপ দাগ হয়ে গেছে। তো ওটাকে তুলে নিচে ফেলেছি, ওটা ধুবো সেই জন্য। ওই যে নিচে ওখানে ফেলেছি আর ইউনি চলে এসেছে যে এটা কী ফেললো। খালা এসেছে আজকে। খালাকে বললাম খুব ভালো করে সমস্ত রুমের ঝুলগুলো ঝেড়ে দাও এবং সুন্দর করে ঘর ঝেড়ে মুছে দাও। একে অসুস্থ ছিলাম, তার উপর খালা ছিল না, মানে একদম আমার সংসারের নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। এতটা ঝামেলার পর আজকে আসলে খুব ভালো কোনো ভিডিও নিয়ে যে আপনাদের কাছে এসেছি তা বলবো না।
জাস্ট ঘর গোছানোর অংশটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইউনি আজকাল যেহেতু অনেক জায়গায় ঘুরে বেড়ায়, আমি ওর মাধ্যমে বুঝতে পারি কোন জায়গাটার ময়লা কেমন আছে। যেমন সেদিন ফ্রিজের উপরে উঠেছিল, তো তখন দেখলাম ফ্রিজের উপর থেকে যখন সে নেমেছে তখন ঝুল নিয়ে নেমেছে। তখনই আমি বুঝতে পেরেছি আমার ফ্রিজের উপরটা অনেক বেশি ময়লা হয়ে গেছে। আজকে খালাকে দিয়ে আমি এই কাপড়টা ফ্রিজের উপরে কভারটা পরিষ্কার করালাম, আর আমি নিজে ফ্রিজের উপরটা ডাস্টার দিয়ে ঝেড়ে মানে একদম ভালো করে ঝেড়ে পুছে ঠিক করে নিয়েছি। আর এদিকে ওভেনের বাইরেও দেখলাম বেশ একটু ছোপ ছোপ দাগ হয়ে গেছে, সেই বাইরের অংশগুলোকে আজকে ভালো করে আগে পরিষ্কার করছি। ফ্রিজের বাইরের অংশটাও আজকে ভালো করে পরিষ্কার করব। যতটুকু জায়গা সম্ভব চোখের সামনে আছে ভালো করে পরিষ্কার করা প্রয়োজন, আজকে সেই অংশগুলো নিয়েই বসেছি কাজ করতে। আজকে আমার ভিডিওটা যারা মনোযোগ দিয়ে শুনবেন তাদের কাছে একটা ছোট্ট আবদার করে যাচ্ছি। আমার মতন যারা ভেরিকোজ ভেইনের সমস্যায় ভুগছেন, যে এরকম পায়ের শিরাটা বেশ একটু মোটা হয়ে যায় এবং চারপাশে প্রচণ্ড পেইন হতে থাকে, এবং যে শিরাটা বেশ মোটা হয়ে গেল সেটা কালো বর্ণ ধারণ করে, এবং সেই ব্যথা থেকে মাঝে মাঝে এমন অবস্থা হয় যে আপনি খুব দুর্বল অনুভব করেন, আপনি হাঁটাচলা করতে পারছেন না এরকম। তো অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং এর ট্রিটমেন্ট নেবেন। আমি অবহেলা করেছি, আপনারা সেটা করবেন না। দেখুন বাসার অবস্থা, এত বেশি ধুলা পড়েছে যে এটার ডিজাইনটারও একদম ছোপ পড়ে গেছে। আমি গত 4-5 দিনের মধ্যে আসলে পারিনি এসে এগুলোকে তুলে পরিষ্কার করতে। আজ অল্প অল্প করে চেষ্টা করছি সব কাজ করতে। আর এই ভেরিকোজ ভেইনের একটা বিশাল সমস্যা হচ্ছে, হাঁটা চলা করুন কিংবা দাঁড়িয়ে থাকুন কিংবা বসে থাকুন কিংবা শুয়ে থাকুন, যেটাই করুন না কেন প্রচণ্ড পেইন। এই পেইনটা কখনোই কমে না। এমন না যে আমি একটা নাপা খেয়ে নিলাম আমার এই পেইনটা কমে যাবে, না, সেরকম না। পেইনটা সবসময়ই আপনার সাথে থাকবে, একদম যাকে বলে নাম্বনেস, অসাড় হয়ে যাওয়া সেরকম পেইন। আল্লাহ মাফ করুক এরকম সমস্যা কারো না হোক। যাদের হয় তারা জিনিসটা বুঝতে পারছেন কিংবা বুঝতে পারবেন। যাক, এই অংশটা নিয়ে এবার আসছি আরেকটা অংশ। আজ সকালেই আমার কাছে একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে আমি খুব অবাক হলাম। কেউ একজন মেসেজটা এভাবে লিখেছেন যে, সালমা আপু, আমি আপনার খুব নিকট আত্মীয়, আমি খুব বেশি সমস্যায় আছি এবং আমার এই সমস্যার কারণে আমি ঠিক মতন কোনো কিছুই করতে পারছি না। আমার আর্থিক সমস্যার কারণে আমি রোজার বাজার করতে পারিনি, আমি কোনো কিছুই করতে পারছি না। লজ্জায় আমি আমার পরিচয়ও আপনাকে দিতে পারছি না। যদি সম্ভব হয় আমাকে কিছু টাকা জাকাত কিংবা সদকা থেকে দিবেন। তারপর একটা নাম্বার দেয়া আছে। তো আমি ট্রু কলারের নাম্বারটা নিয়ে দেখলাম, সেই নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে কার্লোস সামথিং কিছু একটা নাম। তো বুঝতেই পারলাম যে এটা একটা ফেক আইডি থেকে আসা। তো আমার মনে হলো এই অংশটা আপনাদের সামনে তুলে ধরা দরকার। আমি এই রকম একটা মেসেজ পেয়েছি, হয়তো টুডে টুমরো আপনারাও পাবেন। যদি এরকম কোনো মেসেজ পান অবশ্যই একটু খতিয়ে দেখবেন যে সেটা সত্যিই আপনার রিলেটিভ কি না। কারণ আমার যারা রিলেটিভ, আমার চাচা, মামা, ফুপু, আমার শ্বশুরবাড়ির যারা আছেন, তারা কেউই আমাকে সালমা আপু ডাকেন না, তারা আমার নিক নেম নিয়ে ডাকেন। এবং মজার বিষয় হচ্ছে আমার এই নিক নেমটা এই ইউটিউবের একজন ছাড়া আর কেউ জানে না, আর তিনি হচ্ছেন দীপা আপু, যিনি কখনোই আমাকে ওই নিক নেমেও ডাকেন না। তো কাজেই আমি তখনই বুঝে গিয়েছি যে এটা আসলে আমার কোনো আত্মীয় স্বজন নয়, এটা অবশ্যই এরকম করে একটা স্ক্যাম কিংবা ফ্রড কল। আপনাদের কাছেও হয়তো এই সময় এই ধরনের কল আসবে। যদি কোনো মানুষকে উপকার করতেই হয় একটু যাচাই বাছাই করে তাকে দিবেন। দান সদকা করা ভালো, আমাদের কর্তব্য দেয়া, জাকাত থেকে দেয়া, সদকা থেকে দেয়া, দান করা, কিন্তু সেটা যেন অবশ্যই আমরা অরিজিনাল মানুষটির হাতে পৌঁছে দিতে পারি, সে ব্যাপারে আমাদের নিজেদেরও একটু সচেতন হতে হবে। আমার কাজকর্ম দেখতে দেখতে ইউনি এতই টায়ার্ড হয়ে পড়েছে যে বেচারা লটকা মেরে শুয়ে আছে। আর এই যে আপনাদের কাছে বিচার দিলাম, এই দেখুন আমার হাতের অবস্থা। আমি একে অসুস্থ মানুষ, একা হাতে এত কাজ করছি, তার মধ্যে যদি আমার হাতটিকে এইভাবে ক্ষতবিক্ষত করা হয় সেটার কি বিচার হবে? ওই যে আর্টিস্ট আর আমার হাত হচ্ছে তার আর্ট। ব্যাপারটা হচ্ছে আমি যখনই নামাজে বসি সে এসে আমার হাতের উপরে অ্যাটাক করে,
কোনোভাবেই তাকে ওখান থেকে সরানো যায় না। তার ধারণা যে আমি হাতটাকে কেন লুকিয়ে রাখি আমার হিজাবের নিচে। তো এই ধরনের অত্যাচারের পরে, আর্টের পরে এরকম আর্টিস্টকে ঘরে রাখা কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটা আপনাদের কাছে জানতে চাইছি। কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই আর্টিস্টকে আমি বিদায় করে দিব, অ্যাডাপ্টেশনে দিয়ে দিব। কেউ যদি এই আর্টিস্টকে নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি সানন্দে এই আর্টিস্টকে আপনাদের কাছে তুলে দেব। আর্টিস্ট আমাকে বড্ড বেশি দুষ্টামি করে করে জ্বালাতন করে ফেলছে। দিন যাচ্ছে তিনি মুড়ি বিড়াল হয়ে যাচ্ছেন এবং অনেক বেশি খামচি কামড়াকামড়ি এই কাজগুলো শুরু করেছেন। অনেকটা লম্বা সময় আজ আপনাদের সাথে কথা বললাম। এটা একেবারে ইফতারের টেবিলের একটা দৃশ্য। আমার পক্ষে সম্ভব হয়নি আসলে সেভাবে ইফতার তৈরি করার কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা। সরাসরি ইফতার টেবিলে যা আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। বাইরে থেকে এই সাসলিক্স এবং এই দুটো চিকেন চাপ কিনে এনেছি, আর ঘরে তৈরি করেছি ফ্রেঞ্চ ফ্রাই, তারপর এই যে ডালের বড়া এবং বেগুনি। আর এটা হচ্ছে গুড়ের জিলাপি। এই গুড়ের জিলাপিটা আমার হাজব্যান্ড এবং আমার ছোটো মেয়ের খুবই পছন্দ, তো তারা এটা খায়। আর আমার বড় মেয়ের পছন্দ হচ্ছে মোটা জিলাপি সেটা। তো এই হচ্ছে আমাদের ইফতারের অংশ। আজ এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। সবাই চলে আসুন, আমরা একসাথে ইফতার করব। আজ এখানেই তাহলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।